ত্রিপুরার পাহাড়ি ঢলে ফেনী কুমিল্লায় ভয়াবহ বন্যা, নিহত 2। 8 জেলায় 36 লাখ মানুষ পানিবন্দী। ভারতের আচরণে ক্ষুব্ধ অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 3 মামলা। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা সহিংসতা তদন্তে সহযোগিতায় ঢাকায় জাতিসংঘ দল। এবং হাইকোর্টের রায় উপেক্ষা করে বৃহস্পতিবার বিক্ষোভে উত্তাল কলকাতা। মমতার পদত্যাগ দাবি বিজেপির, অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন বসুন্ধরাটি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি সহ দেশের 8 জেলা। তবে সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ে ফেনী। ডুবে যাচ্ছে একের পর এক জনপদ। পানিবন্দী হয়ে মানবেতর জীবন পার করছেন লাখ লাখ মানুষ। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্গত এলাকা। বন্ধ রয়েছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। এদিকে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে চট্টগ্রাম সহ 3 পার্বত্য অঞ্চলে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশ। পাহাড়ি ঢলে বাড়িঘরে কোমর সমান পানি, ডুবেছে রান্নার চুলা। অনেক জায়গায় আবার ঘরের উপর দিয়ে বইছে বন্যার পানি। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে ছুটছেন আশ্রয়স্থলে। বন্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর। 3 উপজেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনায়ায় প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী লাখ লাখ মানুষ। পৌঁছানো যাচ্ছে না অনেক জায়গায়। যাদের উদ্ধারের চেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা। উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে কোস্টগার্ডও। নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টিতেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। 3 দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি পানির নিচে। শহরেও বাসাবাড়ির ভেতরে পানি, জলাবদ্ধ রাস্তাঘাট। লাভাতে আমরা ছাদে উঠছিলাম, ছাদের উপরে উঠে ছাদে থাকছিলাম, কোনো খাবার দাবার পাই নাই, খাইতে পারি নাই। পানি গদুয়ে ডুবি গেছে, গরা কাডু পানি অন ব্যাগ হালা দিয়ে এই বাইতে উঠছি। পাকঘর ডুবি গেছে, টয়লেট মেলে সব ডুবি গেছে। ওলা আনলে কষ্টে আছে। কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি। চরাঞ্চলে ডুবে গেছে কয়েক হাজার একর সবজি ক্ষেত। স্থানীয় বাসিন্দারা বলছেন গত 10 বছর গোমতী নদীতে এত পানি দেখেননি তারা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরায় হাওর নদীর বাঁধ ভেঙে সীমান্তবর্তী 4টি ইউনিয়নের 34 গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া মৌলভীবাজারে কুলাউড়া ও জুড়ি উপজেলায় নদ নদীর বাঁধ ভেঙে প্লাবিত 62টি গ্রাম। হবিগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি। সুনামগঞ্জে বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয়েছে 30,000 ঘরবাড়ি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এখনো হাজারো মানুষ পানিবন্দী। পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে 3000 পরিবার। এদিকে চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে 48টি আশ্রয় কেন্দ্র খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকাল 8টায় রাঙ্গামাটি ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় পাহাড় ধসে প্রায় 4 ঘন্টা বন্ধ ছিল রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যায় দেশের 8 জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় 36 লাখ মানুষকে। এরই মাঝে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন 2 জন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে আগামী 24 ঘন্টায় কমে আসতে পারে বন্যার তোড়। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানিয়েছেন মানুষের জীবন রক্ষা করাই এখন প্রথম কাজ। বানের জলে ভাসছে দেশের 8 জেলা। মানবেতর জীবনে প্রাণ রক্ষাই বড় তাগিদ হয়ে দাঁড়িয়েছে প্লাবিত এলাকার বাসিন্দাদের। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান এখন পর্যন্ত 1534টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন 75,000-এর বেশি মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এখন পর্যন্ত 1,82,00,000 টাকা এবং 13,600 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ পর্যন্ত আমাদের 8টা জেলাতে মোট 444টি মেডিকেল টিম কাজ করছে। ফেনী জেলায় বিশেষ করে উপদ্রুত এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। সচিবালয়ে সাংবাদিকদের দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বলেন মানুষের জীবন রক্ষা করাই এখন প্রধান। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে, ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে, তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে। আমরা জানতাম না, এটা আকস্মিক ফ্ল্যাশ
ফ্ল্যাট যেটা বলে, কেউ কেউ বলছে যে এটা আমাদের উপরে যে উজান থেকে পানি আসছে, উজান থেকে মানে ভারতীয় অঞ্চল থেকেও পানি নেমে আসছে। এদিকে সারা দেশে বন্যার্তদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কার্যক্রমে অংশ নিয়েছেন স্বেচ্ছাসেবীরা। যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান, সরকারের পাশে দাঁড়ান। বন্যার কবলিত জেলাগুলোর পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থলে থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। সানাজি আসমি, নিউজ 24, ঢাকা। সতর্ক না করে বাঁধ খুলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে ভারত, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি তারা খুলে দেয়নি বাঁধ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকে শুরু হয়ে পূর্বের সুনামগঞ্জ ও পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি পর্যন্ত অকালের ভয়াবহ বন্যায় ভাসছে মানুষ। দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। অভিযোগ, ওই পারের ত্রিপুরায় একটি বাঁধ খুলে দিয়েছে ভারত। বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে নানা মহলে। এ নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ। আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছে জানতে চাওয়া হবে। ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। কাজে অবশ্যই অফিসিয়াল চ্যানেলে জানানো হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেছেন, এই বন্যা মানব সৃষ্ট নয়, বরং অতিরিক্ত পানির চাপে খুলে গেছে ত্রিপুরার বাঁধ। আজকের মিটিংয়ে প্রণয় ভার্মা বলেছেন যে ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। বাংলাদেশের 54টি আন্তঃসীমান্ত নদীর 30টিতেই বাঁধ দিয়েছে ভারত। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়েছে ভারতের ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে। এর মধ্যে ত্রিপুরায় 10 জন সহ বিভিন্ন রাজ্যে কয়েকজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। বাস্তুচ্যুত হয়েছেন 34,000-এরও বেশি মানুষ। সিকিমে ভূমিধসে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র ভেঙে পড়েছে। বাংলাদেশে বন্যার কারণ অতিবৃষ্টি, ডুম্বুরের জল কপাট খোলা নয় বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এই বন্যা ইস্যুতে বিবৃতিতে বলা হয়, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বন্যার কারণ হিসেবে ডুম্বুর বাঁধ খুলে দেয়াকে দায়ী করা হচ্ছে। আসলে সে কথার ভিত্তি নেই, কারণ ডুম্বুর বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে 120 কিলোমিটার উজানে। দাবি করা হয়, গেল কয়েকদিনের অতিবৃষ্টিতে বেড়েছে গোমতী নদীর পানি, তাতেই প্লাবিত হয়েছে আশপাশের অঞ্চল। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এ সময় দুদেশের অভ্যন্তরে থাকা আন্তর্জাতিক নদীগুলোর ব্যাপারেও বার্তা দেয় দিল্লি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা সহ সারা দেশে আরও 3টি মামলা হয়েছে। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় সহ 80 জনকে। বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা মামলাটি এজাহার হিসেবে নিতে শিবগঞ্জ থানাকে নির্দেশ দেন। নরসিংদীতে শেখ হাসিনা সহ আরও 87 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ঐতিহাসিক সময়ে পাশে থাকতে চায় জাতিসংঘ, সহযোগিতা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, তারা আলোচনা করবেন, তদন্ত নয়। একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে তাও আলোচনা করা হবে বলে জানায় প্রতিনিধি দল। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সরকারের নৃশংসতা, বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য প্রাথমিক এই কারিগরি দলটি ঢাকায় এসেছে। প্রায় এক সপ্তাহের সফরে তারা বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথেও আলোচনা করবে বলে জানা গেছে। Offers to support the interim government, civil society, people of Bangladesh in any way that we can. Our visit this week is not an investigation. It's not an investigation. It's really an exploratory visit to discuss with the interim government, with the advisors, with some of the ministries, with the civil society, with a broad section of Bangladesh society. পশ্চিমবঙ্গের নারী চিকিৎসকের ধর্ষণ হত্যার মামলা কলকাতা হাইকোর্ট থেকে হস্তান্তর হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। ন্যায় বিচারের দাবিতে উত্তাল ভারত। বিক্ষোভে আন্দোলনে কলকাতার জনজীবন এক প্রকার স্তব্ধ। এমন অবস্থায় অস্বস্তিতে পড়েছে মমতা সরকার। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। আন্দোলনের আতুরঘর পশ্চিমবঙ্গ, সেই বাংলা এখন আরো উত্তাল। জনজীবন এক প্রকার স্তব্ধ। পথে নেমেছে বাংলার আইনজীবী, ক্রীড়াবিদ, অভিনেতা, চিকিৎসক থেকে সাধারণ সকলেই। আন্দোলনে জোর বাড়াচ্ছে বাম, কংগ্রেস সহ সকল রাজনৈতিক দল। যে 5 জন সেদিন রাত্রে ছিল, সেই 5 জনের নামও বাইরে প্রকাশ হচ্ছে না এবং সেই 5 জনের কোনোভাবে তাদের নামে কোনো কেসও হয়নি। নানাবিধ ঘটনা পরম্পরা স্পষ্ট যে আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। বিজেপির স্লোগান দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করে, প্ল্যান করে একটা মঞ্চ বেঁধে বলছেন যে নির্যাতিতার শাস্তি চাই, নির্যাতিতার শাস্তি চাইছেন উনি, অথচ ওনার পুলিশ সমস্ত লোকেরই মারছে। সিনিয়র থেকে জুনিয়র সকল চিকিৎসক এখন সরকারি হাসপাতাল ছেড়ে রাজপথে। প্রতিবাদ মিছিল বেরোচ্ছে, সেটাকে দমানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা ভয় পাচ্ছি না, আমরা ভয় পাবো না। মুখ খুলেছে শাসক দলের সাংসদ থেকে বিধায়করা। এর জেরে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। প্রবাসী নিউজ 24 নিচ্ছে বিরতি, সাথে থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 79তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়ার জোহর বারু প্রদেশের ক্লুয়াং বিএনপি শাখা। ক্লুয়াং জেলার যুবদল সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও সহসভাপতি জিয়াউর রহমানের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোহর প্রদেশ যুবদল সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন হাসান শাহিন সহ আরও অনেকে। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হাফিজুর রহমান। লন্ডনে প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পাসপোর্ট ক্লিয়ারেন্সের নামে পুলিশি হয়রানি বন্ধ, দেশে প্রবাসীদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে বাংলাদেশে নেওয়া, বিমানবন্দরে হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আহবাব হোসেন। পাম তেল আমদানিকারকদের জন্য এবার উপহার নয়, ওরাং ওটাং দত্তক দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মালয়েশিয়া। পাম তেলের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ কমাতে এই উদ্যোগ বলছেন দেশটির পরিবেশ মন্ত্রী। তবে সরকারের এই পরিকল্পনা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য হুমকি বলছে পরিবেশবাদী সংগঠনগুলো। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। উৎপাদন বাড়াতে গেল মে মাসে ওরাং ওটাং কূটনীতি অনুসরণের কথা জানায় সরকার। অর্থাৎ যেসব দেশ পাম তেল কিনবে তাদের লেজবিহীন বানর জাতীয় প্রাণী ওরাং ওটাং উপহার দেবে মালয়েশিয়া। এবার পাম তেল আমদানিকারকদের জন্য ওরাং ওটাং দত্তক দেওয়ার পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া। তবে দেশটির পরিবেশ মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য বজায়ের বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
and a very unique. পাম অয়েল আমদানিকারকরা ওরাংওটাং সুরক্ষিত রাখতে চাইলে প্রাণীগুলোর প্রাকৃতিক আবাসস্থল সাবাহ অঞ্চলে তাদের সংরক্ষণে সুযোগ দিতে প্রস্তুত মালয়েশিয়া। ওরাং ওটাং দত্তক দেওয়ার পরিকল্পনার সমালোচনা করছে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংস্থাগুলো। এটিকে জীববৈচিত্র্য সংরক্ষণের হুমকি বলছে তারা। মূলত চীনের পান্ডা কূটনীতিতে উদ্বুদ্ধ হয়ে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে মালয়েশিয়া সরকার। আসমাতুলি, নিউজ 24। সুইজারল্যান্ড থেকে পাচারকৃত অর্থ ফেরাতে দেশটির সহযোগিতা চেয়েছে বিএনপি। জবাবে রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তাদের সরকার বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত 15 বছরে $100 বিলিয়ন পাচার করেছে বিগত সরকার। ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠনে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছে বিএনপি। $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। বন্যার্তদের পাশে দাঁড়াতে সব স্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে আঘাত এনেছে, যার ফলে লক্ষাধিক মানুষ, অসংখ্য গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত জেলায় পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও অনুরোধ জানান তিনি। চলমান বন্যা পরিস্থিতিতে দেশবাসীকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। দেশের জনগণকে যার যার জায়গা থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, ইতিমধ্যেই আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের প্রায় 18,500 যেই রেজিস্ট্রেড যুব সংগঠন আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন বন্যার্তদের পাশে দাঁড়ায়। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ত্রাণ সংগ্রহ করছেন টিএসসিতে এবং প্রায় 50টি বোট তারা বন্যা দুর্গত এলাকায় পাঠিয়েছেন। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ ও আর্থিক সহায়তা সহ সব ধরনের সহযোগিতা প্রদান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার রাতে খিলাফতে মজলিসের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় খিলাফতে মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, দেশকে শান্তির পথে নেয়ার জন্য জাতীয় ও ইসলামিক ঐক্য গড়ে তুলতে হবে। পানিবন্দী বন্যার আক্রান্ত যে মানুষগুলো বাড়িহারা, গৃহহারা এবং খাদ্যের অভাবে ভুগছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান করি। আমরা একমত হয়েছি অভ্যুত্থানের ফলাফল ধরে রাখতে হবে, যাতে অভ্যুত্থান ব্যাহত না হয়ে যায়, যাতে প্রতি বিপ্লব তৈরি না হতে পারে। এই জন্য জাতিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। প্রবাসী নিউজ 24 নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। স্বাগত একবার প্রবাসী নিউজ 24-এ। ভারত স্বভাবগতভাবে পানির মাধ্যমে বাংলাদেশকে সমস্যায় ফেলে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে কুয়েত মৈত্রী হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। বন্যার্ত এলাকায় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রমের প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস আলম। ভারতের একটি স্বভাবগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের একটি সবচেয়ে বাজে একটি প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। তারা তাদের সুবিধা মতো করে বাংলাদেশের কথা চিন্তা না করে তাদের যে গেটগুলো সেগুলো খুলে দিয়েছে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলা এত সংকটপূর্ণ একটি অবস্থায় পড়েছে যেটি আসলে বাংলাদেশের জন্য এবং আমাদের সকলের জন্য অত্যন্ত কষ্টকর। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই বোনেরা তাদের বাড়ি থেকে শুরু করে তাদের যত গবাদি পশু ছিল কিংবা তাদের অন্যান্য যত সম্পদ, ফসল থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে আসলে জলে আসলে ভেসে যাচ্ছে সবকিছু। মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং অধিকারের পরিচালক নাসির উদ্দিন ইলানের 2 বছরের কারাদণ্ড বাতিল করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার সাজার বিরুদ্ধে তাদের আপিল মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আব্দুর রবের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2013 সালের 5 ও 6 মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য বিকৃত তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় তাকে ও তার সহকর্মী অধিকারের পরিচালক ASM নাসির উদ্দিনকে 2023 সালের সেপ্টেম্বরে 2 বছরের কারাদণ্ড দেয়া হয়। রাজধানীর উত্তরায় ফজলুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানের উপর 4 দিন রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে শাকিল আহমেদ ও ফারজানের উপাকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই সাংবাদিক দম্পতির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। এবার জানাবো খেলার সংবাদ। সাকিব আল হাসান ও তামিম ইকবালের মনোমালিন্যে প্রভাব পড়েছে জাতীয় দলে। পেছন থেকে যার কলকাঠি নেড়েছেন হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে। বিষয়টি জানেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। এদিকে ক্লাব ক্রিকেট নিয়ে নিউজ 24-এর প্রকাশিত সংবাদ দেখে সতর্ক বিসিবি। এখন থেকে এন্ট্রি ফি কমানো সহ দল বাড়ানোর চিন্তা করছে তারা। পুরনো জায়গায় নতুন পদে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। দায়িত্ব নিয়েই প্রথম দিন বিসিবিতে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন। হেড কোচ হাতুরা সিংয়ের ইন্ধনেই সাকিব তামিমের মনোমালিন্য ছড়িয়েছে ড্রেসিং রুমে। জুনিয়র ক্রিকেটারদের মাঝেও এর প্রভাব পড়ে। এখন থেকে এসব বন্ধ করতে পদক্ষেপ নিতে চান নতুন সভাপতি সাকিব। এগুলা লেটস ফরগেট ইট। আমরা জানি সবাই খুব খারাপ, এই সব জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। কার কি দায়িত্ব, কে কোথায় যাবে, বলেছে যে সরাসরি কোচ চলে যায় প্রেসিডেন্টের কাছে, এই রাস্তাটা আমার কাছে থাকবে না। যে কনসার্ন ডিপার্টমেন্ট তার হয়ে আসতে হবে। এদিকে ক্লাব ক্রিকেটে দুর্নীতি নিয়ে নিউজ 24-এ সংবাদ প্রকাশের পর সতর্ক বিসিবি। তৃতীয় বিভাগে বাছাই পর্ব চালুর পাশাপাশি এন্ট্রি ফি 5 লাখ থেকে কমানোর পদক্ষেপ নেবেন বোর্ড সভাপতি। এটা চালু হওয়া খুব জরুরি। কেন আপনি জানেন কিছু ট্যালেন্ট থাকে, আর এই দলগুলো কিন্তু আপনার সব পাড়ার বড় ভাইরা তৈরি করে। 50-60 জন, হয়তো 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা পুরো টিমের বাজেট। প্রায় মনে করি এখান থেকে কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায়, যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ঢুকে যায়। নারী উইংয়ের হেড অফ অপারেশনস হাবিবুল বাশার জানান নতুন সভাপতিকে সময় দিতে হবে ক্রিকেট উন্নয়নে। ফারুক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তো ফারুক সিনহামটা চলে আসে আর কি। ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন, তো উনি ভিতরে এবং বাইরে সবকিছু জানেন। পাইপলাইন মজবুত করতে ঘরোয়া ক্রিকেটের বিকল্প নেই। ক্লাব বাড়লে আর দুর্নীতিমুক্ত হলেই ভবিষ্যতে উদীয়মান ক্রিকেটার পাবে দেশ, এমনটাই মত সংশ্লিষ্টদের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।